ঋণ জালিয়াতির কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে কয়েক হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন জোগাতে সরকার আবারও করদাতাদের কাছ থেকে তোলা অর্থ সেখানে ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে আবারও রক্ত ঝরল বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত যুবকদের। যারা এরকম নিজেদের ভাগ্য ফেরাতে মরিয়া, তাদের অভিবাসন নিরাপদ করতে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আপনারা জানেন এই অনুষ্ঠান আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতেই পরিচালিত হয়। আপনারা এখানে যে প্রশ্নগুলো জমা দিয়েছেন সেটা আপনারা জানেন কোন প্রশ্নগুলো জমা দিয়েছেন এবং সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি। কিন্তু কোন প্রশ্নগুলো আমরা বাছাই করেছি সেটা প্যানেলে যারা আছেন ওনারা এখনও জানেন না। আপনারা যখন প্রশ্ন করবেন তারা তখনই সেটি জানতে পারবেন। শুরুতেই আজ প্রশ্ন করছেন মোহাম্মদ ইলিয়াস মিয়া। আমার প্রশ্ন হলো, সরকারের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই প্রস্তাব কি রাজনৈতিক সংলাপের লক্ষ্যে একটি নতুন সুযোগ সৃষ্টি করলো? ধন্যবাদ আপনাকে। নির্বাচন পরবর্তী সময়ে একটি সংলাপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও আগ্রহ প্রকাশ করেছেন। এটা কি নতুন কোনো সুযোগ সৃষ্টি করলো? আমেনা মহসিন। ধন্যবাদ। আমি এটাকে ইতিবাচক হিসাবে দেখছি। ঠিক এই মুহূর্তে যখন আমরা দেখছি যে দুটো দলের মধ্যে থেকেই এক ধরনের ইতিহাসকে নির্মাণ এবং বিনির্মাণ করার একটা প্রক্রিয়া চলছে এবং অনেকটা বাকযুদ্ধের মধ্যেই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে দুই দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের মধ্যে, সেখানে আমার মনে হয় যে এটা একটা ইতিবাচক যেখানে অপোজিশন যে তারা অ্যাটলিস্ট একটা বার্তা পাঠাচ্ছে যে তারা এখন কথা বলতে চাচ্ছে। এবং আমার মনে হয় এটাও আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে এছাড়া কি বিএনপির কাছে কোনো বিকল্প আছে, কিংবা যারা সরকারে আছে তাদের হাতেও কি কোনো বিকল্প আছে কিনা। বাংলাদেশে যদি আমরা একটা টেকসই গণতন্ত্র চাই, আমি আবারও টেকসই শব্দটার উপরে জোর দিয়ে বলছি, তাহলে অবশ্যই সংলাপে আমাদেরকে আসতে হবে। না হলে এ ধরনের একটা পাতানো বা সাজানো অপোজিশন নিয়ে তো পার্লামেন্টারি সিস্টেম ফাংশন করতে পারে না। সম্ভাবনা কি দেখা যাচ্ছে কোনো সরকারের দিক থেকে কোনো আগ্রহ কি দেখতে পাচ্ছেন? আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু আমি আবারও এটা জোর দিয়ে বলছি, যেহেতু একদম অপোজিশনের স্থানীয় পর্যায় থেকে এই অফারটা এসেছে, আমার মনে হয় পর্দার আড়ালে এক ধরনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এর আগে তো আমরা এ ধরনেরও নির্বাচনের পরপর এই ধরনেরও পরিস্থিতি দেখিনি। ধন্যবাদ আমিনা হোসেন। রাশেদ খান মেনন। জি, সংলাপ তো সবসময় ভালো। সংলাপের মধ্য দিয়েই তো যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই যে সংলাপের প্রস্তাবটা এসছে একদিন পরে হঠাৎ করেই, সেটা কিন্তু ইউর সাথে আলোচনার প্রেক্ষিতে এসছে। আমরা সবসময় আমাদের বিদেশি বন্ধুদের তাদের কামনা করি, তাদের সমর্থন কামনা করি, এবং সেখানে ইউ তার রেজলিউশনে সবসময় বলে এসছে যে এটা সংলাপের মধ্য দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ এ পলিটিক্যাল প্লয় এইভাবে যে আপাতত তাদেরকে সন্তুষ্ট করা। কিন্তু সংলাপের যে কার্যকর ক্ষেত্র প্রস্তুত করে বা সংলাপের জন্য যে বিষয় হওয়া প্রয়োজন, সেটা এখন পর্যন্ত হয়নি বলে আমার নিজের ধারণা। আপনি এই যে বিএনপিকে আন্তরিকভাবে চাচ্ছে কিনা সেটাই আপনার কোনো সন্দেহ আছে? আমার তো সবসময় সন্দেহ এটা এই কারণেই তারা কখনোই সংলাপে আসেননি তারা। এবং আপনি তো মহাজোটের শরিক দলগুলোর মধ্যে আপনার একটা অবস্থান আছে, আপনি মন্ত্রী। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগেরও কিছুটা ছাড় দিয়ে হলেও এই সংলাপটা করা দরকার? আমেনা হোসেন যেমনটা বলছিলেন যে টেকসই গণতন্ত্রের জন্য। এই মুহূর্তে আমি কোনো সংলাপ করার কোনো ক্ষেত্র দেখি না। এই কারণে দেখি না যে এই মুহূর্তে এমন কোনো প্রশ্ন এখানে আসেনি যা দিয়ে সংলাপ করার বিষয়গুলো আসছে। এটা আসবে নিশ্চয়ই সামনে, আরও কিছুদিন পরে যখন আমাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু হবে তখন সংলাপের প্রশ্ন আসবে। এই মুহূর্তে সেটা কিরকম কোনো সময়সীমা কি আছে যে এটা কোনো সময়সীমার ব্যাপার না, এগুলো হচ্ছে সমস্ত জিনিস রাজনৈতিক ডেভেলপমেন্টের উপর নির্ভর করে।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকরা কি ভাবেন। শুরুতেই তৃতীয় সারিতে আপনি। সাম্প্রতিক ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যখন সংলাপ বিএনপি প্রস্তাব দিয়ে তখন বলে এই সরকারকে বৈধতা দিতে হবে, তাহলে কি এই সরকার কি অবৈধ? আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একেবারে পেছনের সারিতে। যে বিএনপির পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হয়েছে এবং তারা আন্দোলনের কথাও বলছে। এখন আওয়ামী লীগ এবং সরকারি দলের উচিত যে সংলাপে বসে একটি কার্যকরী সিদ্ধান্ত নেয় আগামী দিনের জন্য। আর যদি এটি করতে না পারে, যদি তারা সংলাপের আহ্বানটিকে রিফিউজ করে, তাহলে যদি বিএনপি আন্দোলনে যে সহিংসতা করে, আমি মনে করি এই সহিংসতার দায়ভার সরকারের উপর কিছুটা বর্তাবে। রাশেদ খান মেনন বলছেন যে বিএনপি আসলেই সংলাপ চায় কিনা সেটা তো ওনার একটু সন্দেহ আছে। না, বিএনপি আমি মনে করি সংলাপ চায়, কারণ নির্বাচনের আগে 5 জানুয়ারি নির্বাচনের আগেও তারা ইইউ এবং অন্যান্য সংস্থার আহ্বানে সংলাপে বসেছিল এবং তারা চেয়েছিল যে নির্বাচন হোক, মানে পিছিয়ে হলেও নির্বাচন হোক বা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এজন্য আমি মনে করি বিএনপি চায় যে সংলাপটা হোক। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। ডক্টর আহসান মনসুর, আপনি কি দেখতে পাচ্ছেন? না, সংলাপ ছাড়া কোনো গতি নাই, এটা সঠিক। কিন্তু আপাত দৃষ্টিতে রিডিং দ্য মাইন্ডস অফ দ্য টু পার্টিস, আমার মনে হয় না সরকারি দলের কোনো মনোভাব এখনও প্রকাশ পাচ্ছে সংলাপের ব্যাপারে। এবং আমার মনে হয় যে আলটিমেটলি হয়তো এটা মানে সদিচ্ছি জনিত কারণে যদি না হয়, তাহলে হয়তো রাস্তায় গিয়ে ঠেকবে জিনিসটা, যেটা হওয়া উচিত না। কারণ এটার কস্ট অফ ইকোনমিক কস্ট অনেক বেশি হয়, সামাজিক এবং অন্যান্য কস্টগুলো অনেক বেশি হয়ে যাবে তখন। কাজেই গণতন্ত্রের স্বার্থে, টেকসই গণতন্ত্রের স্বার্থে আমাদের উচিত হবে, মানে আমাদের দুই দলেরই উচিত হবে এখনই বসা, যখন পরিবেশটা শান্ত। পরিবেশটা অশান্ত হওয়ার পরে বসলে পরে কিন্তু এটা অনেক ধরনের অভিযোগ, কাউন্টার অভিযোগ চলে আসে। তখন এই যে বিরোধী দল মানে বিএনপি যেটা বলছে সংলাপের আগ্রহ প্রকাশ, এটা কি একটা সুযোগ তৈরি করছে? অবশ্যই, অবশ্যই। এবং আমার মনে হয় যে এখনই একটা সময় যেটা হচ্ছে যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কেউ কাউকে ব্লেম করার নাই যে কে পুরালো বা করলো, এই ধরনের অভিযোগটা আসবে না। এবং এই পরিবেশে যদি একটা কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশ এবং জাতি অনেক দূর এগিয়ে যেতে পারবে আগামীতে। ধন্যবাদ আহসান মনসুর। দর্শকদের সারিতে আবারও যাচ্ছি। পেছনের দিকে একজন হাত তুলেছেন, নারী যিনি, আপনি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় রাশেদ খানকে আমি প্রশ্নটা করতে যাচ্ছি যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য যে 5 জানুয়ারি যে নির্বাচনটা করা হয়েছিল সেটা তো হলো, এরপরে দেশের যে সার্বিক পরিস্থিতি, দেশের যে অবস্থা, জনগণ এখন খুবই মানে একটা দুর্ভয়ের পথে, যে আসলে দেশ কোথায় যাচ্ছে, আমরা সাধারণ জনগণ যে একটা ভয়ের ভিত্তিতে আছি। এখন আপনাদের সরকারি দলের কি ধারণা যে আবার কি একটা নির্বাচন হওয়া দরকার না? সব দলের একটা পক্ষ থেকে একটা নির্বাচন হওয়া কি দরকার কি না? এই পক্ষে আপনাদের কি বলা উচিত? অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ খান মেনন, আপনার কাছে প্রশ্ন, আমি আপনার কাছে আসছি এই প্রশ্ন নিয়ে। তার আগে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিএনপি নেত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, কারণ যে কোনো অচলাবস্থা দূর করার জন্য সংলাপই গণতন্ত্র সম্মত ব্যবস্থা। এই সংলাপে সম্পর্কে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতিমধ্যেই নেতিবাচক মনোভাব প্রদর্শন করছেন। যখন আন্দোলন তুঙ্গে ছিল 5 জানুয়ারি নির্বাচনের আগে, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন যে এটা কেবলমাত্র সংবিধান রক্ষার জন্য, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য একটি নির্বাচন হবে, এরপরে আমরা একাদশ সংসদ নিয়ে আবার নতুন করে আলোচনা করব। কিন্তু নির্বাচনটি হয়ে যাবার পর তারা এখন বলতেছে আমরা 5 বছরের জন্য নির্বাচিত, কোনো সংলাপের কোনো প্রয়োজন নাই। সংলাপে তারা যেতে চায় না, কারণ সংলাপে গেলে একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত। সুতরাং যতগুলো জরিপ হয়েছে কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন বা যে কোনো ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন পেশাজীবীদের নির্বাচন, প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়েছে। সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। এবং এই সংসদ, এই সরকার সবই অবৈধ বলে আমরা মনে করি, কারণ দেশের অর্ধেকের বেশি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। হাফিজউদ্দিন আহমেদ, এখানে একটি বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে বিএনপি কি করতে চায় সেটা আগে ঠিক করতে হবে, এবং তিনি বলছেন যে তারা আগে ঠিক করুক বিএনপি কি করবে।
এগুলো জনগণকে বিভ্রান্ত করার কথা। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, ভোটের মাধ্যমে 3 বার ক্ষমতায় গিয়েছে। বিএনপি খুব ভালোই জানে কি তাদের করা উচিত। প্রত্যেককে এখন যার যা নিজের ঘর সামলানোই উচিত, এখন অন্যকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি কিন্তু আরো বলেছেন যে কার সঙ্গে সংলাপ করবেন, যারা শত শত মানুষকে হত্যা করেছে সেই প্রাণ কি ফেরত দিতে পারবে? এই সহিংসতার জন্য আওয়ামী লীগ এবং তাদের সরকার দায়ী। তারা এই দেশের জনগণ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্যই তারা সাজানো পাতানো একটি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং দেশের জনগণ সবাই বোঝে যে নির্বাচন হলে কী পরিস্থিতি হবে। সুতরাং তারা এখন আরেকটি কথা যেটি কেউ কেউ বলেছেন ইতিমধ্যে, যে এখনই প্রকৃষ্ট সময়, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ট্র্যাডিশন হলো রাজপথ উত্তপ্ত না হলে কেউ সংলাপে বসতে চায় না। তারা বাধ্য করছে বিএনপি এবং বিরোধী দলগুলোকে রাজপথে যাওয়ার জন্য, যদিও এখন রাজপথে যাওয়ার কোনো সুযোগ নেই। ঘরের মধ্যেও মিটিং করতে পারমিশন দেয় না, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, প্রেস ক্লাবে পর্যন্ত আমরা সভা করতে পারি না। সুতরাং আওয়ামী লীগ সরকার সহিংসতার দিকে দেশকে ঠেলে নিয়ে যাচ্ছে কেবলমাত্র তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। এর একটি অবসান হওয়া উচিত। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। আরেকবার দর্শকদের মতামত দেব মাঝখানে। মহিলা যিনি হাত তুলেছেন। আমি মনে করছি যে সাধারণ শান্ত থাকা অবস্থায় সাধারণ মানুষ চাচ্ছে সংলাপে আবার বসুক বিরোধী দল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তার সামনে আপনি। আমি মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় মন্ত্রী বললেন বিএনপি ইউ এর সাথে আলাপ আলোচনা করে সে নির্বাচনের জন্য সংলাপ চাচ্ছে। আমি মনে করি যারা এখন আপনারা মন্ত্রিত্বে আছেন তারা তো অনেকেই অন্য অন্য পার্টি করেন, 14 দলে আছেন, তারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন। আপনাদের মন্ত্রিত্ব যাওয়ার ভয় কি আপনারা নির্বাচন থেকে পাশে থাকার জন্য এই সমস্ত কথা বলছেন? ধন্যবাদ। রাশেদ খান মেনন, আপনার কাছেই আসি। প্রথমে উনি প্রশ্ন করেছিলেন যে উনি মনে করছেন সব দলের অংশগ্রহণ একটা নির্বাচন হলে ভালো হয়, যেহেতু 5 জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেন, একটা অনিশ্চয়তা উনি দেখতে পাচ্ছেন। বিএনপি 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের অপশন, এবং তারা সেই অপশন নিয়েই তারা গেছেন, এবং তারা বলেছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি। যখন নির্বাচনে অংশগ্রহণ করেননি তখন তার যে খেসারত, তার যে জায়গা সেটা তাকে দিতেই হবে। এটা তো এই রাজনৈতিক ভুলের খেসারত তাকে দেওয়ার প্রয়োজন, দেওয়া একটা অবশ্যম্ভাবী বিষয় আর কি। তো সেই জায়গা থেকে নির্বাচন নিশ্চয়ই হবে, তবে সেই নির্বাচন কী ভিত্তিতে হবে, কোন পদ্ধতি হবে, যে কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কী চান আপনি আগে ঠিক করে নেন। আপনি যে নির্বাচন চান সেটা করতে গেলে পরে এই মুহূর্তে বর্তমান সংবিধানের অধীনে যে নির্বাচনী ব্যবস্থা হয়েছে সেটা চান নাকি অন্য ব্যবস্থা, সেটাকে স্পষ্ট করে আজকে আমাদেরকে বলতে হবে। হাফিজউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে যদি এখন সংলাপ হয় তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, এবং সেই ভয়ে সরকার সংলাপ করতে চাচ্ছে না। এটা তো বলতেই পারেন, তারা বিভিন্ন সময় তারা বলেছেন এবং বলে আসছেন এ পর্যন্ত। তারা আন্দোলনের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, সবটাই বলছেন যে সব তাদের হাতের মধ্যে রয়েছে। হাতের মধ্যে থাকলে পরে আন্দোলন দিয়েই তো নির্বাচনকে মোকাবেলা করা যেত। আচ্ছা, এখানে তো প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দল কি করতে চায় সেটা পরিষ্কার করতে হবে, কিন্তু সরকার আসলে কি করতে চায় সেটা কি পরিষ্কার? আমি তো মনে করি যে সরকার এই নির্বাচন নিয়ে, এই নির্বাচনের পরবর্তীকালে যে উন্নয়নের কর্মসূচি যেটা হাতের মধ্যে রয়েছে ধারাবাহিকতায়, সেটা নিয়ে অগ্রসর হচ্ছে, এবং বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা বারবার করে বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই যে জায়গায় আমরা যে ইতিবাচক পদক্ষেপগুলো আমাদের ইকোনমিক ট্রেন্ডসের মধ্যে বেরিয়ে এসছে সেটাকে এগিয়ে নিয়ে আমরা অন্তত 2021 সালের মধ্যে যাতে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য অবকাঠামো যে প্রয়োজন সেই অবকাঠামোগুলো গড়ে তোলা এখন আমাদের আপাতত মধ্যবর্তী নির্বাচন কিংবা সংলাপ এগুলো সরকারের ভাবনায় নেই, এই মুহূর্তে নেই। ধন্যবাদ আপনাকে। আমিনা মোহসেন, আপনি যোগ করতে চেয়েছিলেন কিছু? না, আমি বলছিলাম যেটা উনি বলছেন, মাননীয় মন্ত্রী বলছেন, সেটা যদি না থাকে তা আপনি খুব স্পষ্ট বললেন আপনি অর্থনৈতিক কিছু ইন্ডিকেটরস দেখাচ্ছেন, এটা নিয়ে উনি আমার চাইতে ভালো বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় দেশের যদি আপনারা গণতান্ত্রিক ধারাটা বজায় রাখতে চান এবং একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি বা টেকসই, যেটা আমি গণতন্ত্র বলছিলাম, কোনোভাবেই আমি জানি না আপনারা কিভাবে ডেভেলপমেন্ট বা উন্নয়নকে ব্যাখ্যা করছেন। আপনারা শুধু অর্থনীতির কথা বলছেন। আমি খুব লক্ষ্য করছি যে আমরা
পররাষ্ট্রনীতির দিকে ঝুঁকে যাচ্ছি। এটা সাধারণত দেখা যায় সরকার সেই সময় করে, আমরা যদি বিভিন্ন দেশের ট্রেন্ডসগুলো ফলো করি গভর্নেন্সে, যখন অভ্যন্তরীণ অবস্থা থেকে এক ধরনের ডাইভার্সন করতে চায়। দেশে যখন এত অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, আপনি প্রত্যেকটা দেখেন অস্থিতিশীলতাটা কোথায় দেখতে পাচ্ছেন? আপনি ক্রাইম রেটস দেখেন, কি ধরনের আনরেস্ট হচ্ছে, যে কোনো নির্বাচিত বা যে কোনো সরকারের সময় হতে পারে, যে কোনো সরকারের সময় হতে পারে, কিন্তু আমাদের কাছে তো একটা ডেটা থাকে, আমরা তো ফলো করি। আপনি আইন সালিশ কেন্দ্রের ডেটাগুলো ফলো করেন যে কিভাবে বাড়ছে। আমি মনে হচ্ছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন হলে এটা ঠিক হয়ে যাবে। ইনক্লুসিভ, আমার যেটা মনে হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হলে যেটা হয় কি, প্রশাসনের একটা মানে দায় অ্যাকাউন্টেবিলিটি বলেন, সেটা বেড়ে যায়। এই মুহূর্তে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আমাদের ইনক্লুসিভ ডেমোক্রেসি নেই এবং গণতন্ত্র খুবই একটা দুর্বল ভিত্তিতে দাঁড়িয়ে আছে, সেই জন্য প্রশাসনের উপরে সরকার অনেক নির্ভরশীল থাকে, তখন প্রশাসন কিন্তু নিউট্রাল থাকে। ধন্যবাদ আপনাকে আমেনা মহসিন। হাফিজউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি। রাশেদ খান মেনন বলছিলেন যে সংলাপ বলেন কিংবা মধ্যবর্তী নির্বাচন বলেন, সেটার কোনো সম্ভাবনা আপাতত নেই, এই মুহূর্তে নেই। আমারও মনে হয় এই মুহূর্তে নাই, কারণ তারা অপেক্ষা করে আছে যে কবে রাজপথ উত্তপ্ত হবে, খুন খারাপি কবে আরও বেড়ে যাবে। এখন বর্তমানে একদলীয় শাসন চলছে দেশে, কোনো বিরোধী দল নেই। পরিস্থিতি উত্তপ্ত কে করবে? এখন তো আপাতত সরকারি দলই করছে। যারা মারা যাচ্ছে, 7 মার্ডার আগে 1974 সালে হয়েছিল মহসিন হলে, তখনও যারা মেরেছে এবং যারা নিহত হয়েছে সবই আওয়ামী লীগের, ছাত্রলীগের। এবারও নারায়ণগঞ্জে যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই ঘাতক এবং নিহত উভয়ই আওয়ামী লীগের। ফেনীতেও তাই দেখা যাচ্ছে। সুতরাং এই যে অরাজক একটি পরিস্থিতি, এটি সৃষ্টি হয়েছে দেশে গণতন্ত্র নেই বলে, আইনের শাসন নেই বলে। সুতরাং এই মুহূর্তে সরকার মনে করতে পারে যে তারা সংলাপে না দিলে তাদের ক্ষমতার আসন দীর্ঘস্থায়ী হবে। আসলে বাংলাদেশের মানুষ কোনোদিন স্বৈরশাসন মেনে নেয়নি, এই সরকারও মেনে নেবে। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ আপনাকে। শ্রোতা দর্শকদের আমি এখানে জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা আরও মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। ছোট্ট একটি বিরতি নেবার সময় হলো, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মাকসুদুর রহমান। ঋণ জালিয়াতিতে জর্জরিত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোকে বাজেটের মাধ্যমে 5,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেছে সরকার, কিন্তু এই অবস্থার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে করদাতাদের অর্থ ব্যাংকগুলোকে দেওয়া কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। বাজেট সম্প্রতি উত্থাপন করা হয়েছে, প্রস্তাবনা হয়েছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, এবং বলেছেন যে 5,000 কোটি টাকা এই বছরই প্রস্তাব করেছে। গত বছর ছিল 4,000 কোটি টাকা। সব মিলিয়ে 2 বছরে করদাতাদের অর্থ 9,000 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। ডক্টর আহসান মনসুর, আপনার কাছেই আসি প্রথমে। এগুলো নিয়ে তো আপনারা প্রায় কথা বলেন, এটা কতটা যৌক্তিক হচ্ছে করদাতাদের অর্থ সেখানে দেওয়াটা? মোটেই যুক্তিযুক্ত নয়। কারণ হচ্ছে এটা আমরা ভাঙ্গা কলসিতে পানি ঢালছি। যেখানে যদি আমরা তলাটা ঠিক না করতে পারি, তাহলে তলাটা যদি ঠিক না করতে পারি, ওই কলসিতে পানি ঢেলে কোনো লাভ হয় না, সেটা আমরা সবাই জানি। এখানে যেটা হচ্ছে, এটা আমার মতে সত্যিকার অর্থে এক ধরনের দিনে দুপুরে ডাকাতি। দিনে দুপুরে ডাকাতি হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উপর, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এবং এটা যে হঠাৎ করে হচ্ছে তাও না। বেসিক ব্যাংকের ঘটনাটা আমরা 2 বছর আগেই জানি এবং সরকারি মহল থেকে সবাই জানত। এবং এই ঘটনাটা এখন এতদূর গড়নের পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আসলে যে কালপ্রিট। আচ্ছা আহসান মনসুর, এখানে একটা বিষয়, আমরা একটা জিনিস দেখেছি যে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ক্রাইসিসে পড়েছিল, সেইখানকার ব্যাংকগুলোকে সরকার বেল আউট করেছে, সরকার সহায়তা করেছে। তো বাংলাদেশে যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্রাইসিসে পড়ে, সরকার তো সহায়তা করতে পারে। দুটোর মধ্যে তফাৎটা কোথায় আসলে? তফাৎটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ওইখানে হচ্ছে সিস্টেমিক প্রবলেম, অর্থাৎ যদি বেল আউট না করতো, ওটার যে ইম্প্যাক্টটা হতো সারা অর্থনীতিতে কোলাপস করে যেত, পেমেন্ট সিস্টেম বন্ধ হয়ে যেত, বেতন দিতে পারতো না একজন একজনকে, এই ধরনের সিচুয়েশন। এটাকে সিস্টেমিক প্রবলেমের জন্য সরকার ইন্টারভেনশন করেছিল। এখানে কোনো পার্টিকুলার ব্যাংককে রক্ষা করার জন্য নয়। আমাদের এখানে যেটা হচ্ছে যে শুধু ব্যাংক শুধু না, এটাতে প্রবলেমটা জানা আছে এবং প্রবলেমটা কিন্তু খুবই সীমিত প্রবলেম।
কিছু লোককে অপসারণ করলেই সমস্যার সমাধান হয়ে যায়, কিছু ভালো লোককে যদি আমরা ওখানে বসাতে পারি তাহলেও সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু জানা সত্ত্বেও আমরা সেটা করছি না, এবং সেটাই হচ্ছে সমস্যা। অর্থাৎ ইটস এ টোটাল গভর্নেন্স ফেইলিওর ফাইন্যান্সিয়াল সেক্টরের। এই যে আপনি বলছেন যাদেরকে এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উল্টো করদাতাদের টাকা সেখানে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কি দুর্নীতিকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে? শুধু দুর্নীতি নয়, আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ডাকাতি। কারণ যারা নিচ্ছে তারা নিশ্চয়ই এককভাবে এটা নিতে পারে না। কেউ যদি আমাকে বলে যে হলমার্কের টাকা ওই লোকটার পকেটে গিয়েছে পুরোপুরিভাবে এই ৩,৫০০ কোটি বা ৪০০ কোটি টাকা, এটা সত্যি হতে পারে না। এই টাকা ভাগ বাটোয়ারা হয়েছে, কোথা গেছে জানি না, কিন্তু এটা সর্বত্র গিয়েছে। কেউ যদি মনে করে যে বেসিক ব্যাংকের টাকা সরকারি মহলের দ্বারা ব্যবহৃত হয় নাই এবং এই লুটতরাজের পরেও সে গদি ধরে আছে, কেন? সেই প্রশ্নের জবাব তো সরকারকেই দিতে হবে, অন্য কাউকে নয়। ধন্যবাদ ডক্টর মনসুর, অনেক ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ডক্টর আহসান চমৎকার বলেছেন, পুরো ব্যাংকিং ব্যবস্থাটাই বর্তমানে ডাকাতিতে পরিণত হয়েছে এবং এই দুর্নীতি দুঃশাসন চলছে সরকারের সক্রিয় পৃষ্ঠপোষকতায়। সরকার বিভিন্ন ব্যাংকে যে রাজনৈতিক নিয়োগ দেয় গভর্নিং বডিতে, এরাই সাধারণত এই দুর্বৃত্তায়নের জন্য দায়ী। রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি দুর্বৃত্তায়ন এত সর্বগ্রাসী যে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে না এই কারণে যে এই সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে দায়বদ্ধ নয়। এই কারণে তারা নিজের দলীয় লোকদেরকে একটা সুযোগ দিচ্ছে প্রত্যেকটি ব্যাংকে, বিশেষ করে বেসিক ব্যাংকের সবাই জানে যে কারা এর জন্য দায়ী, কিন্তু অর্থমন্ত্রী এত ভালো ভালো কথা বলেন কিন্তু কোনো ব্যবস্থা নিতে তিনি সক্ষম নন। যেমন করে শেয়ার বাজার কেলেঙ্কারির পর তারা একটি কমিশন গঠন করেছিলেন জনাব ইব্রাহিম খালেদের নেতৃত্বে। তারা যখন সরকারের কাছে রিপোর্ট দিল তখন রিপোর্টটি তিনি পড়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে রিপোর্টে তো ভালো ভালো কথা লিখেছে, কারা কারা দায়ী সেটাও জানিয়েছে, কিন্তু এরা এত বড় লোক যে আমরা এদেরকে টাচ করতে পারি না। এরা কারা? সরকারি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সরকারকে তারা আর্থিক সহযোগিতা করে থাকে ইলেকশনের সময়, সরকারের সাথে তাদের নাড়িবন্ধন অত্যন্ত দৃঢ়। এই কারণে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় ধস নেমেছে। জনাব আহসান সঠিকভাবে বলেছেন, আমি তাকে পূর্ণ সমর্থন জানাই। হাফিজউদ্দিন আহমেদ, এই মুহূর্তে এই যে গত 2 বছরে 9,000 কোটি টাকার বেশি ব্যাংকগুলোকে দেওয়া হলো, এটা না দিয়ে আর কি উপায় ছিল? এটি না দিয়েও পারা যায়। ব্যাংকগুলোকে সংস্কার করতে হবে। যারা এইভাবে ব্যাংকের টাকা লোপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে গ্রেফতার করে আইনের বিচারের সম্মুখীন করতে হবে। তাহলে দেখা যাবে অনেক কমে এসেছে, তখন হয়তো অল্প টাকা দিলেও অনেকটা রক্ষা পাওয়া যাবে। অন্যান্য ব্যাংক এ ধরনের দুর্বৃত্তায়নের পথে যাবে না। এটির বিরুদ্ধে বর্তমানে টাকা দিয়ে তাদেরকে দুর্বৃত্তায়নকে আরও উৎসাহিত করা হচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে হাফিজউদ্দিন আহমেদ। দর্শকদের মতামত নেব দ্বিতীয় সারিতে। সরকার দল বিরোধী দল প্রত্যেক দল থেকেই বলা হচ্ছে যে দোষীদের সাব্যস্ত করে তাদের বিচারের আওতায় আনা হবে। তো করবেটাকে? আমরা তো সে নজির দেখতে যাচ্ছি, সে কোনো লক্ষণ দেখছি, আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের দিকে। আমরা এই ব্যাংকিং খাতের এই অনিয়মের ক্ষেত্রে অর্থমন্ত্রীকে প্রায় সময় বিভিন্ন রকম কথা বলতে দেখি, কিন্তু আসলে রাজনৈতিক বক্তব্য না দিয়ে উনি যদি কঠোরভাবে সরকারি দলের কোনো লোক যদি থাকতেন, ওইরকম কোনো নজির দেখাতে পারতেন, তাহলে হয়তো বা ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে ওরা বিরত থাকতেন। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্যানেলে ফিরে আসি। রাশেদ খান মেনন, আপনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় লুটপাটের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আপনি মন্ত্রী হওয়ার আগেও অনেক কথা বলেছেন, মানে শরিক দল থাকা অবস্থাতেই, যে সরকার লুটপাট বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারছে না। এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? কতটা যৌক্তিক হচ্ছে করদাতাদের টাকা দেওয়াটা? আমি প্রথম কথা বলছি সেটা হচ্ছে যে কথা আমি আগেও বলেছি, যে একটা নেক্সাস গ্রো করেছে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, যেখানে সব দলেরই অবস্থান রয়েছে। আমার মেজর হাফিজ সাহেব বললেন যে সরকারি দলের লোকেরাই শেয়ার বাজার লুট করেছে। যদি নামগুলো যদি ইব্রাহিম খালেদ যে নামগুলো দিয়েছে সে নামগুলো যদি এখানে প্রকাশ করা হয়, তাহলে দেখা যাবে তাদের দলের যে খুব অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, নেত্রীর একেবারে কাছের লোক, দেশনেত্রীর কাছের লোক, তিনি এই শেয়ার বাজারে লুটপাটের সাথে জড়িত বলে, এবং তারা সেটা করেছে বলে সবাই এটা জানে আর কি। সুতরাং ইটস এ নেক্সাস, তারা এটা গ্রো করেছে। এবং এটা হচ্ছে যে আমাদের দেশের যে মুক্তবাজার অর্থনীতির যে একটা ফলাফল। এবং হাসান মুন্সিফ একটা কথা বললেন যে আমেরিকায় যে বেইল আউট যখন করেছে ব্যাঙ্কগুলোকে, তখন কোনো ইসের জন্য করেনি, কিন্তু আমেরিকান এই যে বেইল আউটের প্রশ্নে যে ব্যাঙ্কগুলো কাজগুলো করেছে, সেখানে হচ্ছে যারা সিইও যারা, তারা বিপুল পরিমাণের অর্থ তারা সেখান থেকে তারা নিয়ে গেছে। কিন্তু যদি ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে কিন্তু সমস্ত
অর্থনীতি ভেঙে পড়বে, এবং সে কারণেই আমেরিকা যেমন বেল আউট করেছে, আজকে আমাদেরকে এখানে বেল আউট করতে হচ্ছে। এই যে উনি যে প্রশ্নটা করেছেন যে এটা ব্যবস্থা না নিয়ে করদাতাদের হাজার হাজার কোটি টাকা আমি তো মনে করি যে এটা কতটা বাংলাদেশের ক্ষেত্রে হলমার্ক কেলেঙ্কারি ঘটনা, ডেস্টিনি কেলেঙ্কারি ঘটনা ইত্যাদি যে ঘটনাগুলো বলা হচ্ছে, তারা প্রত্যেকেই আইনের আওতার মধ্যে চলে এসছে। হলমার্কের যারা ছিলেন তারা এবং তার সাথে যুক্ত ব্যাংকের যারা লোক ছিলেন প্রত্যেকেই আজকে মামলার আসামি হয়ে একদিন দুদিন না দীর্ঘদিন ধরে তারা কারাবাস করছেন, তাদের বিরুদ্ধে মামলা চলছে, ডেস্টিনির বিরুদ্ধে মামলাগুলো চলছে। এটা তো আমি মনে করি যে এই ব্যবস্থাগুলো বিষয়টাকে যেটা যেভাবে ব্যাখ্যা করছেন, ডক্টর আহসান মনসুরের কথা শুনে মনে হচ্ছিল উনি বিষয়টাকে আরো গভীরভাবে ব্যাখ্যা করছেন, উনি এটাকে ডাকাতি বলে বর্ণনা করেছেন। আমি ওনার সাথে একমত। এই ধরনের ঘটনাগুলো নিশ্চয়ই ডাকাতি বলে কোনো সন্দেহ নেই, কিন্তু ডাকাতগুলো কারা সেটা আমাদেরকে বিচার করতে হবে। ডাকাতগুলো কোনো একক দলের লোক নয়, ডাকাতগুলো আমাদের অর্থনীতিকে যে নিয়ন্ত্রণ করে সর্বদলীয়, এরা হচ্ছে সর্বদলীয় ডাকাত। খবরের কাগজে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের যারা কর্তা ব্যক্তি তারা পরিচয় দিচ্ছেন প্রধানমন্ত্রীর আত্মীয় কিংবা দলীয় লোক, এই কারণে তারা পার পেয়ে যাচ্ছে। এটা এই অভিযোগ আছে, কোনো সন্দেহ নেই। এবং উনি যেটা বললেন যে পরিচালনা পরিষদে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়, কথাটা সত্য। ওনাদের সময় ওনারা দিয়েছেন, এখনও দিচ্ছেন। আমি মনে করি এটা আমার উচিত নয়, এটা আমার বক্তব্য, আমি পার্লামেন্টে বলেছি, এখন আমি বলতে চাই। ধন্যবাদ আরশাদ খান মেনন। আপনার কাছে আসবে আবার, দেখি দর্শকরা অনেকে হাত তুলেছেন, ওনাদের কাছ থেকে একটু ঘুরে আসি সামনে। আপনি মাননীয় অর্থমন্ত্রী কিছুদিন আগে বলছে ৩-৪ হাজার কোটি টাকা কোনো ব্যাপার না, তো উনি কীভাবে এটার বিচার করবে? যারা দুর্নীতির টাকা লুট করতেছে এটা কীভাবে বিচার করবে? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি, আপনি বাঁ পাশে পঞ্চম সারিতে। অর্থ হলো একটা দেশের মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ভেঙে যাচ্ছে, অথচ কোনো রকম বিচার হচ্ছে না। প্রকাশ্য দিবালোকে খুন করে যেরকম মানুষ বেঁচে যাচ্ছে, সেমনি ব্যাংক লুট করেও বেঁচে যাচ্ছে। এটার বিচার করবে কারা? ধন্যবাদ আপনাকে। এটার বিচার করবে কারা? আমেনা মহসিন। না, ওনার যে প্রশ্নটা আমার মনে হয় প্রশ্নের চাইতে বেশি একটা অবজারভেশন, একটা ফ্রাস্ট্রেশন ওনার। এটা আমাদের সবারই এই ফ্রাস্ট্রেশনটা, যারা সরকারে আছে তাদেরকে এটা বিচার করতে হবে। কিন্তু এখানে আমি রাশিদ ভাইয়ের সাথে একেবারেই একমত যে একটা নেক্সাস গ্রো করে গেছে আমাদের পলিটিশিয়ানস এবং বিজনেস কমিউনিটির মধ্যে, যেটাকে আমি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স বলছি। এবং আপনি যদি একটু দেখেন, বিশ্লেষণ করে দেখেন, আগেকারা রাজনীতিতে আসতো, এখন আপনি পার্লামেন্ট মেম্বারসদেরকে দেখবেন কতজন ব্যবসার সাথে জড়িত আছে। যারা আগে ব্যবসায়ী ছিল না, হঠাৎ করে রাজনীতিতে ঢুকে আমরা দেখি বিভিন্ন ক্ষমতায় যারা থাকেন, ওরা যে সময় ক্ষমতা ছাড়েন কোনো না কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক থাকেন কিংবা বিভিন্ন ধরনের তাদের কন্ট্রাক্ট থাকে, অনেক কিছু। এই যে ব্যবসা, মানে রাজনীতিটা এত একটা লাভজনক ব্যবসা হয়ে গেছে, উনি যেটা বলছিলেন একদম একটা ডাকাতি। মানে আপনি ব্যাংক থেকে টাকা লুটপাট করছেন, এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন যে পর্ষদগুলো যেভাবে ব্যাংকের গঠিত হচ্ছে এগুলো সব রাজনৈতিক কথা বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক তার উপর অর্পিত দায়িত্ব পালন করছে না। না, সেটা উনি বলেছেন, কিন্তু তাহলে অর্থমন্ত্রীকেও তো কিছু করতে হবে, এটার জন্য তো ওনাকে অ্যাকশন নিতে হবে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী অনেক সত্য কথা বলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি অনেক কিছুকে রাবিশ বলেন, অ্যাবসার্ড বলেন, উনি ওনার মতো করে অনেক কিছুই বলতে থাকেন। সো এবং আমি এটা বলবো যে এটা আমরা প্রত্যেক সরকারের বেলায় দেখেছি যে এই ক্রিমিনালাইজেশনগুলো হচ্ছে, আদারওয়াইজ এটা তো হঠাৎ করে হয়ে যায়নি, জিনিসগুলো সিস্টেমিক। উনি যেটা বলছিলেন এটা একদম মানে ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে, প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় জনগণকে খুব বেশি সোচ্চার হতে হবে, মিডিয়াকে একটা খুব স্ট্রং রোল প্লে করতে হবে, এবং আমাদের দেখতে হবে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে তাদের পর্ষদের মধ্যে যারা আছেন উনাদের ধরেন কি যোগ্যতা আছে সেগুলোর মেম্বার। ধন্যবাদ আমিনা মহসিন। হাফিজউদ্দিন আহমেদ, আপনি যোগ করতে চেয়েছেন একটি বিষয় যে আমরা দেখেছি বাংলাদেশে 2-4-10,000 50,000 টাকা 1 লাখ টাকা যারা ঋণ নেয় তাদের অনেক সময় আদালতে গিয়ে দাঁড়াতে হয়, বাট হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, সেটার কোনো বিচার হচ্ছে না। আপনাদের সময়ও এরকম ঘটনা ঘটেছে? বর্তমানে যে ধরনের ব্যাংক ব্যবস্থায় যে অব্যবস্থা, এটি বিএনপি সরকারের সময় এরকম ঘটেছে বলে আমাদের জানা নেই, দেশবাসীও দেখেনি, মিডিয়াতেও আসেনি। বর্তমানে ব্যাংক ব্যবস্থার যে অসঙ্গতি বা দুর্নীতি, সেগুলো এই আমলেই সবচেয়ে বেশি দেখা গিয়েছে, এবং শাস্তি দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তাদেরকে। কিন্তু এই ধরনের ক্রাইমের পিছিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি আছে। যেমন হলমার্ক কেলেঙ্কারির পিছনে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম এসেছে, তিনি ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছেন। একইভাবে
জনাব মেনন মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে বিএনপিরও একজন লোক এর মধ্যে আছে, যদি থাকলে তার নাম প্রকাশ করা হোক, তাকে বিচারের সম্মুখীন করা হোক। এবং যেখানে যে কোনো হত্যাকাণ্ড বা কোনো কিছু ঘটলেই নিরপরাধ বিএনপি লোকদেরকে আসামি করা হয়, বিএনপিতে যদি এই ধরনের দুর্বৃত্ত থাকতেই পারতো, শেয়ার বাজার এবং অন্যান্য ব্যাংক ব্যবস্থায় যারা ধস নামিয়ে দিতে পারে, বহু আগে তাদের বিচারের ব্যবস্থা তারা শুরু করে দিতেন। কিন্তু যেহেতু নিজ দলীয় আওয়ামী লীগ দলীয় ব্যক্তিবর্গের সাথে জড়িত, সেই কারণেই সরকার এক্ষেত্রে নির্লিপ্ত এবং এদের যে শেয়ার, যেটি ডক্টর মনসুর বলেছেন, যে এই ধরনের অপরাধ এবং যে আর্থিক যে অব্যবস্থা, এর শেয়ারটা অনেকে আরো উপরে যায়। এই যে নেক্সাসের মধ্যে সরকারি দলের ব্যক্তি না হলে এর মধ্যে প্রবেশ করা যায় না। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। রাশেদ খান মেনন, একটি বিষয়ে একটু আগে বলছিলাম যে আপনি এগুলো নিয়ে যথেষ্ট সোচ্চার ছিলেন এক সময়, এখন তো আপনি সরকারের মন্ত্রী, সরকারকে আপনি কি পরামর্শ দিতে পারেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য? এই অবস্থা বেরিয়ে আসার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ব্যাংক সংস্কারের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সেটাকে কার্যকরভাবে প্রয়োগ করা। এই ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি ব্যাংক সংস্কার, রাজনৈতিক নিয়োগ পর্ষদে বন্ধ করা, এটা কি আপনি সব পরামর্শ ধরনের দেন? বিষয়, এই সব ধরনের ব্যাংক সংস্কারের মধ্যে সব ধরনের বিষয়গুলো ছিল। এই ব্যাংক সংস্কারকে এটাকে নিয়ে যেতে হবে। এখানে আমি আরেকটা কথা ওটাকে বলে যাই আর কি, যে ওরিয়েন্টাল ব্যাংকের কথা ভুলে গেছেন আর কি আপনারা, এখন সবাই ভুলে যেতে পারে, কিন্তু ওরিয়েন্টাল ব্যাংকটা কী হয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেটা কোন আমলে হয়েছিল সেটাও নিশ্চয়ই মনে আছে। যে ব্যাংকের নাম এখন পরিবর্তিত হয়েছে, তার পরিণতি কী হয়েছে সেটা আমাদের সবারই জানা। এবং সেখানকার এমডি থেকে শুরু করে পরিচালক থেকে শুরু করে তাদের কিন্তু বিচার কিছুই হয়নি। সেই লোক এখনো বহাল তবিয়তে বাংলাদেশের অর্থনীতি কার্যকর ভূমিকা পালন করছে। ধন্যবাদ রাশেদ খান মেনন আপনাকে। শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা অংশ নিতে চাইলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেল করেও এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন বনশ্রী সরকার। অবৈধ পন্থায় সমুদ্রপথে অভিবাসন বন্ধে কি যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। অবৈধ পথে অভিবাসন, সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে ট্রলারে 5 জন নিহত হয়েছেন, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। এবং প্রায় সময় আমরা দেখছি যে দালালদের সহায়তায় সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাচ্ছে, ঘটনা ঘটছে, সেই কথাই তিনি তুলে ধরছেন। আমেনা মহসিন, সরকার কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এটা বন্ধ করার জন্য? দেখুন, এখানে আমার মনে হয় আমরা সরকার সব কিছুতে কিন্তু আমরা আশা করি যে সরকারই শুধু এটা করতে পারবে। এখানে আমার মনে হয় যে ব্যক্তি যাচ্ছে এবং যে এজেন্সিসগুলো ইনভলভড আছে তাদেরও একটা দায়িত্ব আছে। এখানে আমি আবারও জোর দিয়ে বলবো, যদি আমরা একটা এফেক্টিভ একটা সমাধান চাই তাহলে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে যেতে হবে। এবং সরকার তো এখানে ব্যর্থ হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করছি যে যেই এজেন্সিগুলো আছে, যেই দালালগুলো আছে, তাদের উপরে সরকারের এক ধরনের চেক রাখা প্রয়োজন আছে। এবং এটা মনিটর করার জন্য যদি আমরা বিকেন্দ্রীকরণ না করি সরকারের ক্ষমতাটা, এবং সব কিছু যদি আমরা মনে করি যে ঢাকা কেন্দ্রিক হবে এবং ঢাকা থেকে এটা পুরোটা কন্ট্রোল হবে, তাহলে কিন্তু যে কোনো সরকারই এখানে ব্যর্থ হবে। আমাদেরকে এখানে পদক্ষেপগুলো নিতে হলে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম করে চিন্তা করতে হবে। এবং যারা যাচ্ছে আমরা দেখেছি, আমাকে একটু বলতে দেন এখানে, যে যারা মাইগ্রেশন করে তাদের সাধারণত একটা নেটওয়ার্ক থাকে। ওরা যখন বিদেশে যায় তাদের একটা নেটওয়ার্ক থাকে, তাদের সাথে তারা যোগাযোগ করে যায়। সেই ব্যক্তির উপরেও কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে বিদেশে তার যে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আছে তাদের থেকে খবর নিয়ে যে কোন এজেন্সির মাধ্যমে যাবে, কারা এখানে জালিয়াতি বেশি করছে, কোন মাধ্যমগুলো আছে, সেগুলো চেক করে যাওয়া প্রয়োজন। অবশ্যই আলটিমেট রেসপন্সিবিলিটি সরকারের থাকে। ধন্যবাদ আপনাকে আমেনা মহসিন। ডক্টর আহসান মনসুর, একটা কথা অনেকেই বলেন যে অভিবাসন খরচ কমিয়ে আনলে এই পরিস্থিতি তৈরি হতো না। আবার অন্যদিকে আমরা দেখেছি যে সরকার মালয়েশিয়া যাওয়ার জন্য সরকারিভাবে 40,000 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেটাও কাজ করছে না। আসলে কারণটা কি? সমস্যাটা হচ্ছে এই বর্তমানে মাত্র একটা কোয়ার্টারে, মানে 3 মাসে 1 লাখের মতো লোক যাচ্ছে বিদেশে, যেটা আমাদের ছিল 2 লাখের উপরে।
তো এই যে সমস্যাটা বেড়ে গেল, মানে লোকজন যেতে চাচ্ছে বিদেশে কিন্তু তারা যেতে পারছে না। আমাদের বাজার যদি আমরা মধ্যপ্রাচ্যে দেখি, সৌদি আরেবিয়া, গালফের কান্ট্রিগুলো সবগুলোতে প্রায় বন্ধ হয়ে গেছে, ওখানে কোনো রেগুলার মাইগ্রেশন হচ্ছে না ইললিগাল মাইগ্রেশন ছাড়া। মালয়েশিয়ার মার্কেট, যেটা সরকার অনেক ঢাক ঢোল পিটিয়ে বললো G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করা হবে, সস্তায় করব, সস্তার হয়ে গেছে 3 অবস্থা, কেউ যেতে পারে না। 10 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে, পরের দিন ফটো তুলে দেখা হয় যে এতগুলো লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে ওই 10 জন বা 100 জন গেলেই বা কি আসে যায়। বাংলাদেশে প্রত্যেক মাসে আমাদের 1 লক্ষ বা 75,000 লোক যাওয়া দরকার, সেখানে আমরা কোথায় পাঠাতে পারছি? আমাদের সর্বোচ্চ 8 লক্ষ লোক গিয়েছে 2008 সালে এবং 9 সালে, সেখান থেকে আমরা কমে এখন 4 থেকে 5 লক্ষ লোকে নেমে এসেছি। আমাদের যে অর্থনৈতিক টানাপোড়ন, আমাদের যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন, যুবকরা কি করবে? তারা না পেরে এই সমুদ্র পথে এই রকম রিস্ক নিয়ে তারা যায়। মানে আপনি বলছেন যে অভিবাসনের সুযোগটা বাড়াতে না পারলে এই পরিস্থিতি ঘটতেই থাকবে। অবশ্যই আমাদের একটা দেখতে হবে যে সরকার যে মন্ত্রণালয় আছে তারা চাচ্ছে জিনিসটা কন্ট্রোল করতে, কিন্তু কন্ট্রোল করতে যেটা হয়েছে, যারা প্রাইভেট সেক্টর যেটা ছিল সেই তাদের কার্যক্রমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মালয়েশিয়াতে বিশেষ করে। ফলে মালয়েশিয়াতে এখন যেতে হলে পরে হয় সরকারের মাধ্যমে যেতে হবে, আর না ইল্লিগালি যেতে হবে। এখন ইল্লিগালি যেতে গেলে তো এই পথেই যেতে হবে, কাজে আমাদেরকে এই ইনসেন্টিভটা বন্ধ করতে হবে। অর্থাৎ বেশি লোককে যদি সরকার নিতে পারতো তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকখানি কমে যেত, প্রেশারটা থাকতো না ফ্রম আউট। ধন্যবাদ ডক্টর মনসুর। দর্শকদের মতামত নেই, সামনের সারিতে আপনি। যারা অবৈধ পন্থায় বিদেশে যাচ্ছে, যেসব যুবকরা, তো বাংলাদেশের এমপ্লয়মেন্ট সিস্টেমটা যদি স্ট্রং করা যায় তাহলে কি এটা একটা সমাধানের পথ হতে পারে? মানে সেটাকে দেশের ভিতরে কর্মসংস্থান বাড়ালে? ডক্টর মনসুর তো বলছেন যে বিদেশে যাওয়ার পরিমাণটা আগের চেয়ে কমে গেছে, যার কারণে অনেকে বেপরোয়া হয়ে উঠেছেন। কিন্তু এই জন্য কি উইক আনএমপ্লয়মেন্ট সিস্টেমটা কি দায়ী নাকি? আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের দিকে বাঁ পাশে। যারা অবৈধ পথে মালয়েশিয়া যাচ্ছে বা বিদেশে যাচ্ছে তাদের বেশিরভাগই দেখা যায় যে গ্রামীণ প্রান্তিক মানুষগুলো, এবং এক্ষেত্রে তারা যে দালালের মাধ্যমে যাচ্ছে, যখন দালালকে শাস্তির সম্মুখীন করার চেষ্টাটি করা হয় তখন তারা প্রায়ই ক্ষমতাসীনদের দোহাই দেয় কিংবা ক্ষমতাসীনদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে সে ভুক্তভোগী মানুষগুলোকে প্রভাবিত করে। তো এই ক্ষেত্রে সরকার কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে আপনি। আসলে বর্তমান সরকার যে তাদের দলীয় ক্ষমতা টিকে রাখার জন্য এতটা ব্যস্ত যে পারিপার্শ্বিক যে অন্যান্য সমস্যা আছে, যেমন যে অভিবাসন সমস্যা, এগুলোতে তারা সময় দিতে পারছে না। তাই মানুষ যার যার ইচ্ছা মতো জীবনে রিস্ক নেওয়া যাচ্ছে, এবং মিডল ইস্ট সহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে এত সম্পর্ক খারাপ যে তাদের যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। তাই তারা জীবনে রিস্ক নিয়ে যাচ্ছে, কি দেশের তো পরিবেশ বেশ ভালো না। এই জন্য আমি মনে করি গভর্নমেন্ট দায়ী, গভর্নমেন্টের উচিত যে এটার ব্যবস্থা একটা নেওয়া। ধন্যবাদ আপনাকে। রাশেদ খান মেনন, শুনছিলেন যে সবগুলো কথাই সরকারের দিকেই নির্দেশ করা। যে সরকার যখন থাকে দায়িত্ব তার থাকে, সরকারের দিকেই আসবে কথাগুলো, কোনো এদের মধ্যে কোনো দোষের কিছু নেই বা মানে এতে দুঃখ পাওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের কতগুলো বাস্তবতা বুঝতে হবে আর কি। বাস্তবতা হলো উনি যেটা বললেন যে অভিবাসন কমে গেছে, এখানে আমাদের বিভিন্ন দেশগুলোতে অভিবাসন আইনের কিছু পরিবর্তন তারা করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে অভিবাসনকে তারা রেস্ট্রিক্ট করে দিচ্ছেন। যেমন আমি সরাসরি কথা বলি, দুবাইতে যে ঘটনাটি ঘটছে, আপনি দুবাইতে ভিসা বন্ধ রয়েছে, কাতারে এখন পর্যন্ত ভিসা তারা তারা চালু করেন, সীমিত আকারে তারা নিয়ে গেছেন। আপনি যদি হংকং যান দেখবেন যে ড্রাগন এয়ারে না গেলে পরে আপনি হংকংয়ের ভিসা পাবেন না, আর এমিরেতে গেলে পরে আপনি কিন্তু দুবাইয়ের ভিসা পাবেন। এই যে অভিবাসন নীতিগুলো তারা স্ট্রিক্ট করছে, টাইট করছে, এর ফলে আমরা স্বাভাবিকভাবেই আমাদের বাজারে যেগুলো ছিল সেগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে। আমাদের এখন যেটা প্রয়োজন এবং যেটা আমরা করছি বলে আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের এখন অন্যান্য দেশে বাজারগুলো খোঁজা আমাদের দরকার। ইতিমধ্যে আফ্রিকার দেশগুলোতে এই বাজার আমরা বেশ কিছু জায়গায় আমরা খুঁজে পেয়েছি এবং সেসব জায়গায় যাচ্ছে। দ্বিতীয় কথা হলো যে সরকারের উদ্যোগে G2G যেটা করলেন মালয়েশিয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে 40,000 টাকায় তারা যেতে পারবে। তবে সরকারি প্রক্রিয়ার একটু স্লোনেস আছে, কোনো সন্দেহ নেই। সেখানে আজকের প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাইরের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, তারা এখানে অসহযোগিতা করছেন, কারণ তারা মনে করছেন যে তাদের ব্যবসার যে পথ, যেখানে 4 লাখ টাকায় একটা লোককে পাঠানো হতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং তারা এই ক্ষেত্রে অসহযোগিতা করছেন বলে আমার নিজের ধারণা। এবং সেই কারণে আপনার অবৈধ অভিবাসনের বিষয়গুলো আসছে। তবে এখানে যে কথাটা বলা প্রয়োজন যে আমাদের কোস্টগার্ড, এই যে কোস্টগার্ড যেটা চালু করা হয়েছে, কোস্টগার্ড রীতিমতো সবসময় টহল দিয়ে এগুলো বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু
একটা বিষয় যেটা আমিনা মহসিন বললেন, এই দায়িত্বটা কেবলমাত্র একজন সরকারের অথবা একটা এজেন্সির না, এটা তো মানুষেরও দায়িত্ব। কথা বলেছে যে সবারই রেসপন্সিবিলিটি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের উপরে ধন্যবাদ। জোর দিচ্ছি। সেই জায়গাটাও আসতে হবে। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, হাফিজউদ্দিন খুব সংক্ষেপে বলবেন যে বিষয়টা কি? যেহেতু পুরো রাষ্ট্র ব্যবস্থাই বিনষ্ট হয়ে গিয়েছে, দুর্বৃত্তায়িত হয়েছে, সেজন্য সব সেক্টরেই এই ধরনের দুর্নীতি এবং অব্যবস্থা আমরা দেখতে পাই। এক্ষেত্রে সরকার দায়িত্ব নিয়েছিল মালয়েশিয়াতে লোক পাঠাবার জন্যে। উদ্যোগটি নিশ্চয়ই ভালো, কিন্তু তারা সফল হয়নি, কারণ সরকারের মধ্যেই অনেক লোক আছে যারা চায় না। যেমন মেশিন রিডেবল পাসপোর্ট, এটি সরকার দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু এক ধরনের সুবিধাভোগী ব্যক্তি আছে, তারা হাতে লেখা পাসপোর্ট চায় যাতে জাল করার সুবিধা হয়। তবে এখন সরকারের একটি ভালো ফরেন পলিসি বা এই যে বিশেষ করে মিডল ইস্ট আমাদের ন্যাচারাল বাজার, সেখান থেকে আরও বেশি লোক যাতে যেতে পারে সেই ধরনের সিচুয়েশান, সেই ধরনের পরিস্থিতি তাদেরকে সৃষ্টি করতে হবে। এবং এই যে প্রাইভেট আমিনা মহসিন ভালো কথা বলেছেন, প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপ একটা প্রয়োজন আছে। এই দেশে দেখেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত ভালো করছে কেন বাংলাদেশ? কারণ এটি বেসরকারি উদ্যোগে পরিচালিত। একটা সরকারকে দেন একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাবার জন্য, 6 মাসে ওটাতে লাল বাতি জ্বলে যাবে। ধন্যবাদ। এই ক্ষেত্রে সরকারের আরও যত্নবান হয়ে যে সকল অব্যবস্থা দুর্নীতি আছে সেটিকে দূর করলে এখানে আমাদের অগ্রসর হওয়া সম্ভব। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন ফাতেমা আক্তার। বিশ্বকাপ ফুটবল নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষও যখন মাতোয়ারা, তখন ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেওয়ার মধ্যে যৌক্তিকতা কতটুকু? ধন্যবাদ আপনাকে। দুটো জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, খুব সংক্ষেপে বলবেন। আমি বাংলাদেশে যে এই যে বিদেশি পতাকা নিয়ে যে মাতামাতি, এটি আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে এত পতাকাটা ওঠে না। এই যে বাইরের দেশের প্রতি এই যে এত আনুগত্য বা হয়তো খেলার ব্যাপারে তাদের সমর্থন, এটিকে খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে সমর্থনও করা যায়, কিন্তু নিজের দেশের সাপোর্টের চাইতে যখন বাংলাদেশ খেলে ক্রিকেট টিম, তখন তো এত পতাকা ওঠে না। সুতরাং এটিকে আমি কিছুটা পরনির্ভরশীলতার একটি প্রতীক বলে আমরা মনে করি। এটি কমিয়ে দিয়ে নিজের দেশের টিমকে আরও বেশি সমর্থন করা উচিত। ফুটবলে তো বাংলাদেশ খেলছে না, ফুটবলে না খেললেও আমাদের খেলাধুলায় উন্নতি হোক, সে ব্যাপারে সরকারের উপরে চাপ সৃষ্টি করা উচিত। এবং যারা প্রাইভেট এন্টারপ্রেনার আছে তারাও বিভিন্ন প্রাইভেট ক্লাবগুলোকে সমর্থন দিয়ে কেবলমাত্র সরকারি সাহায্য আশা না করে প্রাইভেট অর্থের মাধ্যমে বিভিন্ন ক্লাব, বিভিন্ন জেলা, এসব ইউনিটগুলোকে যদি আরও শক্তিশালী করা যায়, তাহলে আর অন্য দেশের পতাকা না উড়িয়ে নিজের দেশের পতাকাটাই উড়ানো যায়। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। আমেনা মহসিন। না, দেখুন, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা আমার একটা ডেমোক্রেটিক রাইট। আমি এটা খেলাধুলার ব্যাপারে একটা টিমকে আমি সাপোর্ট করছি, সে পতাকাটা আমি উড়াতেই পারি। সেটা মানে না যে আমি আমার দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিচ্ছি কিংবা আমার দেশপ্রেম কমে যাচ্ছে। এটা খেলার একটা যে আমরা যেটাকে বলি স্পোর্টসম্যান স্পিরিট, সেইভাবেই আমার মনে হয় আমাদের রাজনীতিবিদদের নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ডক্টর আহসান মনসুর। আমি পুরোপুরিভাবে একমত যে এটা একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, একটা রীতিমতো খেলাধুলার ব্যাপার। এখানে কোনো রাজনীতি নাই, এটা একটা নিষ্কলঙ্ক জিনিস। এটাকে আমরা কেন অযথা এক ধরনের ব্র্যান্ডিংয়ের মধ্যে নিয়ে যাব যে এটা করা মানে হচ্ছে আমি দেশকে ভালোবাসি না? আমরা কি দেশকে ভালোবাসি না? অবশ্যই বাসি। আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাই, দেখি যে ওখানে সবাই ফ্ল্যাগ উড়ায়, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যে মন্ত্রীরাই ফ্ল্যাগ উড়াবে তা নয়, আমাদের দেশে সেই অধিকার দেওয়া উচিত যে ফ্ল্যাগ হ্যাজ দ্য রাইট, আমরা সবাই যেন ফ্ল্যাগ উড়াতে পারি, আমাদের দেশেরটাও, এবং প্রয়োজনে অন্য দেশেরটাও করবো যদি আমি সেটাকে সেই ইস্যুটাকে তুলে ধরতে চাই। ব্রাজিলের খেলার দিনে ব্রাজিলের পতাকা উড়াবো, আবার যখন বাংলাদেশের খেলার দিনে বাংলাদেশের পতাকা উড়াবো, সেটাই তো স্বাভাবিক। ধন্যবাদ ডক্টর মনসুর। ধন্যবাদ। রাশেদ খান মেনন। আমার তো ধারণা যে যখন বাংলাদেশের খেলা হয় তখন কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে পতাকা এবং বাংলাদেশের দেশ নিয়ে এত মাতামাতি হয়, সেটা আমরা কিন্তু দেখেছি আমাদের যে ওয়ার্ল্ড কাপগুলোতে আর কি। সুতরাং এখানে পতাকাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মনের যে অভিব্যক্তি, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদিও পতাকা আইন আছে, একটা পতাকা আইনে আপনি পতাকা উড়াতে পারেন না, কিন্তু আমরা কিন্তু সাধারণভাবে পতাকা আইন কিন্তু খুব একটা মানি, ব্যাপারটা এরকম নয়। পতাকা আইনে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে আর কি। আমাদের দুজন জেলা প্রশাসক এই বিষয়ে তারা আইন মাফিক তারা কারেক্টলি কাজ করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে একটু সেন্টিমেন্টও দেখার প্রয়োজন রয়েছে। এর মধ্যে দিয়ে আমি মনে করি না যে আমাদের জাতির প্রতি কোনো অবমাননা করা হয়। ধন্যবাদ রাশেদ খান মেনন। আমি একটু দর্শকদের কাছে জানতে চাই একটি বিষয়, আপনাদের মতামতটা জানতে চাইব যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন কতজন মনে করেন যে খেলাধুলার মতো ইস্যুতে সমর্থকদের পতাকা তোলা যেতে পারে, এরকম আপনারা কতজন মনে করেন? আমি যেটা দেখতে পাচ্ছি
প্রায় 95%-এরও বেশি, 97% আপনারা তো তাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সেরকমই হচ্ছে। আর কতজন আপনারা মনে করেন যে না এটা তোলা উচিত হবে না? হ্যাঁ, সেরকম 5%, 5% মতো। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা মতামত দিয়েছেন। আপনারা দেখলেন যে 95%-এর বেশি মনে করছেন যে তারা তুলতে পারে, আর 5%-এর মতো তারা মনে করছেন যে না এটা তোলা ঠিক হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই বিষয়ে মতামত দেওয়ার জন্য। প্যানেলে যারা আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকে, যারা এই অনুষ্ঠানে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকাতে। আশা করছি বরাবরের মতো সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি।